ইরান মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ ও পারমাণবিক কূটনীতি নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডিপ্লো হাউসের ইরানি পরিচালক হামিদ রেজা গোলামজাদে। ধন্যবাদ আপনাকে। গোলামজাদে ইরান 2 দশক ধরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের দাবি প্রত্যাখ্যান করেছে। তেহরানের জন্য এটি কেন রেড লাইন? আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। দেখুন, আসল কথা হলো ইরান এনপিটির সদস্য ও স্বাক্ষরকারী এবং আইএই এর সদস্য হিসাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রাখে। এই কারণেই বলা যায় যে একটি স্বাধীন ও সার্বভৌম দেশকে তার নিজস্ব পারমাণবিক স্থাপনা, সমৃদ্ধিকরণ এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখার মতো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এই কারণেই ইরান এমন কোনো শর্ত মেনে নেয় না। এবং অবশ্যই ইরান জেনেভা আলোচনায় 3 থেকে 4 বা 5 বছরের জন্য রাজি হয়েছিল, যার জন্য ইরানের সেই স্থাপনাগুলো মেরামত ও ঠিক করার সময়ের প্রয়োজন ছিল, যা গত জুনের হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এটাই ছিল সর্বোচ্চ যা ইরান মার্কিন পক্ষকে দিতে পারত। কিন্তু মূল বিষয় হলো ইরান তার অধিকার রক্ষা করছে। আর কোনো দেশ বা সংস্থা যদি চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ না করুক, তবে তাদের তার পেছনে কারণ দর্শাতে হবে। ইরান পারমাণবিক অস্ত্র চায় এমন দাবি উত্থাপন করা যা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা, ইরানকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য কখনোই যথেষ্ট হতে পারে না। আইএএআ আসলে কখনোই স্বীকার করেনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে ইরানিরা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তাই ইরানকে সমৃদ্ধকরণ থেকে বিরত রাখার কোনো কারণ নেই। আর ইরান তার সার্বভৌমত্ব বিসর্জন দিতে চায় না। তাই তারা বলছে, আমার অধিকার আছে এবং আমি আমার প্রাপ্য অধিকার ব্যবহার করতে পারি। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি আলোচনা করতে চায় তবে তারা তাকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে। ইরান কি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করবে? হ্যাঁ, আমাদের ট্রাম্পীয় শব্দভান্ডার এবং শব্দতত্ত্ব বুঝতে হবে। তিনি যখন এটা বলেন, তার মানে হলো আমি ইরানিদের সাথে আলোচনায় আগ্রহী, দয়া করে আমাকে ফোন করুন। ইরানের আলোচনার কোনো প্রয়োজন নেই। আর যে পক্ষকে তাদের তৈরি করা এই চোরাবালি এবং এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে, তারা হলো আমেরিকানরা। ইরান এখানেই আছে, নিজের ঘরে খেলছে এবং নিজেকে রক্ষা করছে। আর অবশ্যই যুদ্ধ কোনো ভালো জিনিস নয় এবং ইরান যুদ্ধকে স্বাগত জানাচ্ছে না, কিন্তু ইরান যতক্ষণ প্রয়োজন নিজেকে রক্ষা করতে প্রস্তুত। আর আমেরিকানরাই এখন সেই ভুল থেকে মুক্তি পেতে চায় যা তারা 2 মাস আগে করেছিল, তাই না? ইরান আমেরিকানদের ডাকতে যাচ্ছে না। ইরানের সুনির্দিষ্ট একগুচ্ছ শর্ত রয়েছে এবং আমেরিকানরা যদি সেই শর্তগুলো মেনে নিতে সম্মত হয়, তবে সেগুলো কার্যকর করার বিষয়ে আলোচনা করতে ইরান বর্তমানে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এমন নয় যে কিছু অর্জনের জন্য ইরানিদের আমেরিকানদের সাথে আলোচনা করতে হবে। আমেরিকানদের মেনে নেবার জন্য ইরান ইতিমধ্যেই তার শর্তাবলী জানিয়ে দিয়েছে। তাহলে আমেরিকার দাবি এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে ইরানের অবস্থানে অমিল থাকলে কি আপস হতে পারে? আমি ইতিপূর্বে যেমনটি উল্লেখ করেছি, ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে বর্তমানে সম্পূর্ণরূপে স্বচ্ছ এবং পরিষ্কার, এবং এটি তার এই পারমাণবিক কর্মসূচিতে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং কঠিনতম আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছে এবং এটিআইএ অনুযায়ী হচ্ছে, এবং ইরান তার কর্মসূচির বিষয়ে অত্যন্ত স্পষ্ট। তাই যা যা করা সম্ভব ছিল ইরান তার সবই করেছে। এবং আমি যেমন বলেছি, নতুন স্থাপনাগুলো মেরামতের উদ্দেশ্যে ইরান 3 থেকে 5 বছরের স্থগিতাদেশ মেনে নিয়েছে, যা স্থাপনাগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় সময়। এবং এর মধ্যে পরিদর্শকরা উপস্থিত থেকে স্থাপনাগুলো কিভাবে মেরামত করা হচ্ছে তা পরিদর্শন করতে পারেন এবং নিশ্চিত করতে পারেন যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এর বাইরে সমৃদ্ধকরণ স্থগিত করা এবং ইরানের অধিকার স্থগিত করা এমন কিছু নয় যা ইরান মেনে নিতে পারে। আরো কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে ইরান অত্যন্ত সিরিয়াস। তার মধ্যে একটি হলো হরমুজ প্রণালী, যেখানে আমেরিকানদের কোনো ভূমিকা বা অধিকার নেই, এবং তাদের নিজেদের জলসীমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইরানের অধিকার মেনে নিতে হবে।
অন্য বিষয়টি হলো ইরানের নিরাপত্তা। এটা নিশ্চিত করা যে আমেরিকান এবং ইসরায়েলিরা যেন ইরানকে আর আক্রমণ না করে, এবং মিথ্যার এই অবিরাম চক্রটি এই যুদ্ধে সম্পূর্ণরূপে থামানো এবং চিরতরে শেষ করে দেওয়া হবে, যাতে করে তারা ভবিষ্যতে আর বারবার আক্রমণ এবং যুদ্ধবিরতি ছেলা খেলতে না পারে। এবং এর জন্য একটা পূর্ব শর্ত হলো এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করা। সুতরাং এগুলোই প্রধান গুরুত্বপূর্ণ বিষয়, যা ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অবশ্যই তার অধিকার রক্ষার জন্য চূড়ান্ত সীমা। তো এটাই কথা, এবং ইরান এর জন্য লড়াই করতে প্রস্তুত। আমেরিকানদের যারা করতে হবে, যদি তারা একটি চুক্তি চায়, তা হলো হয় ইরানের শর্ত মেনে নেওয়া, অথবা লড়াই করে আরো ক্ষতির সম্মুখীন হওয়া, এবং আসলে পুরো বিশ্বের কাছে এটা প্রদর্শন করা যে তাদের সেনাবাহিনী কতটা দুর্বল এবং কতটা নাজুক। সেই সেনাবাহিনী যারা নিজেদের বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী সেনাবাহিনী বলে দাবি করে, এবং এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী খুলে দেওয়া, কিন্তু তা ব্যর্থ হয়েছে। আক্রমণের প্রথম দিন থেকে তারা যে লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর দাবি করেছিল, তার কোনোটিই অর্জন করতে পারেনি। তাহলে এখন পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন যখন সরাসরি আলোচনা স্থগিত বলে মনে হচ্ছে? যুদ্ধের এই সময়ে মধ্যস্থতাকারী হওয়া, যা পুরো বিশ্ব এবং বিশ্ব অর্থনীতিকে আঘাত করছে, তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু মনে হচ্ছে না যে পাকিস্তান সরকার বুঝতে পেরেছে এই ভূমিকাটি কতটা তাৎপর্যপূর্ণ, এবং তারা যেভাবে আলোচনার মধ্যস্থতা করেছে তা সমস্যার অংশ বলেই মনে হচ্ছে। ইরান আলোচনার আগে খুবই স্পষ্টভাবে এবং জোরালোভাবে যে পূর্ব শর্তগুলোর কথা উল্লেখ করেছিল, তার মধ্যে অন্যতম একটি প্রধান শর্ত ছিল আমেরিকানদের দ্বারা জব্দ করা ইরানি সম্পদগুলো সম্পূর্ণরূপে অবমুক্ত করে দেওয়া। এবং পাকিস্তানি পক্ষ ইরানকে তখন বলেছিল যে আমেরিকানরা শেষ পর্যন্ত এটি মেনে নিয়েছে বলে নিশ্চিত করেছে। এবং যখন তারা সেখানে পৌঁছালো, তারা বুঝতে পারলো যে বিষয়টি তেমন নয়, এবং আমেরিকানরা এ নিয়ে কোনো আলোচনা করতে অস্বীকার করলো। তাই হয় পাকিস্তানিরা পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত ছিল না, অথবা আমেরিকানরা মিথ্যে বলেছিল, অথবা পাকিস্তানিরা আসলে এ ব্যাপারে সৎ ছিল না। পর্দার আড়ালে যাই ঘটুক না কেন, এটা গুরুত্বপূর্ণ যে পাকিস্তানিরা একটি পূর্ব শর্ত নিশ্চিত করার দাবি করেছিল, এবং মূলত এটিই ছিল সেই আলোচনার ব্যর্থতার অন্যতম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক কারণ। এবং সেই নির্দিষ্ট দিনে প্রকৃতপক্ষে ঠিক যা ঘটেছিল। তাই পাকিস্তান যদি মধ্যস্থতাকারী হওয়ার ব্যাপারে আন্তরিকভাবে আগ্রহী হয় এবং এই পরোক্ষ আলোচনা থেকে কোনো ইতিবাচক ফলাফল পেতে আশা করে থাকে, তবে তাদের অনেক বেশি সক্রিয় ও উদ্যোগী, আরো সৃজনশীল চিন্তাভাবনার অধিকারী, এবং সম্পূর্ণরূপে নিরপেক্ষ ও কোনো বিশেষ পক্ষের প্রতি পক্ষপাত দুষ্ট না হওয়া একান্ত প্রয়োজন। এবং বর্তমান এই জটিল পরিস্থিতিতে হয়তো তারা ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফলপ্রসূ আলোচনা ও নতুন চুক্তির পথ প্রশস্ত করতে আরো বেশি সফল হতে পারে।